আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়া চিকিৎসায় কি ইচ্ছাকৃত অবহেলা ছিল জানাবো। হুচট খেল জামায়াত জানাবো। কোকোকে নিয়ে বক্তব্যের জন্য আমির হামজার দুঃখ প্রকাশ এবং সর্বশেষ জানাবো কৌশলের নামে বিএনপি গুপ্তবেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হুচট খেল জামায়াত। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর জোট আর ভোটের হিসাব নিকাশ চলছে। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন বণ্টন হয়ে গেছে তাদের। অন্যদিকে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশের বড় ইসলামিক দল জামায়াতে ইসলামী। সম্প্রতি সমভাবাপন্ন দলগুলোকে নিয়ে গঠিত হয় জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী জোট। তবে আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি একটি দল। ঘোষণা আসে আলাদাভাবে নির্বাচন করার। দফায় দফায় নির্বাচনী শরিকদের সঙ্গে বৈঠক করে 15ই জানুয়ারি 179 আসনের প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। এছাড়া এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, এলডিপি 7, বিডিপি 2 ও নেজাম ইসলাম পার্টি 2টি আসনে লড়বে জামায়াতের সঙ্গে জোটের হয়ে। জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৈঠকে 11 দলীয় নির্বাচনী ঐক্য নতুন করে চূড়ান্ত করা হয়। এই জোটের অপর দিকে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জোটে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা 11 দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট। প্রার্থী ঘোষণার সময় জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু আসনে ঝামেলা হয়েছে, এটি প্রত্যাহারের পর ঠিক হবে। অন্যদিকে অনেক নাটকীয়তার পর জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে 268 আসনে নিজেদের প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে দলটি। বাকি 32টি আসনে পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে না। অর্থাৎ 300 আসনে ইসলামী আন্দোলন ভোটের মাঠে থাকছে এবার। দল দুটির এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক কাতারে আনার উদ্যোগ থমকে গেল বলে মনে করছেন অনেকে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বোঝে। নির্বাচন প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোলন করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে। কেন সমঝোতা হলো না সে ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহামসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামাত ইসলামের অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে তাদের সঙ্গে নির্বাচনের সমঝোতা নেই ইসলামী আন্দোলন। তিনি আরও বলেন, জামাত শরিয়া আইনে দেশ পরিচালনা করবে কিনা এমন প্রশ্ন তাদের আমির জানান, ক্ষমতায় এলে তারা প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের বর্তমান দুর্দশার মূল কারণ হল বিদ্যমান আইন। সেই আইন পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি। যদি সমঝোতার প্রধান দলে বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমাদের উদ্যোগ জন্মায়। আমরা নীতি রাজনীতি করি এবং মৌলিক নীতি নিয়ে যখন ভিন্ন মত তৈরি হয় তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার কোনো সুযোগ নেই। গাজী আতাউর রহমানের বক্তব্যের বিষয়ে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমানে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের পরিপ্রেক্ষিতে জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তা প্রদান করা থেকে বিরত থাকার জন্য আহ্বানও জানান তিনি। জানা গেছে, আসন ভাগাভাগির হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের ভাঙন ধরে। শুরু থেকে আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের সমভাবাপন্ন মানসিকতা ছিল। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল 70 থেকে 80টি আসন দেওয়ার। বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের 30 থেকে 35 আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল। শেষ পর্যন্ত জামায়াত 40 পরে 45 আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মেনে নেয়নি। এতে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের সন্দেহ তৈরি হয়, এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত ভোটের হিসাব নিকাশ বিশ্লেষণ করে জামায়াত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া 10 দল নিয়ে এগিয়ে যাওয়া তুলনামূলকভাবে তাদের জন্য সুবিধাজনক।
কোকোকে নিয়ে বক্তব্যের জন্য আমির হামজার দুঃখ প্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া নিজের একটি বক্তব্য নিয়ে ফের দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি জানিয়েছেন, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়, এটি 2023 সালের এবং সেই সময় তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সে কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সেই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছে। আমির হামজার ভাষ্য অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি। এক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া চিকিৎসায় কি ইচ্ছাকৃত অবহেলা ছিল? সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসায় উইলফুল নেগলিজেন্স হয়েছে অভিযোগ তুলেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক এম.এন. সিদ্দিকী। তিনি বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। খালেদা জিয়ার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত নাগরিক শোকসভায় দেওয়া বক্তব্যে চিকিৎসক এফ.এম. সিদ্দিকী বিষয়টির তদন্ত দাবি করেন। খালেদা জিয়া 2021 সালের 27 এপ্রিল করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমান মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন বলে জানান অধ্যাপক এফ.এম. সিদ্দিকী। এরপর থেকে গত 30 ডিসেম্বর খালেদা জিয়া মারা যাওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসায় যুক্ত ছিলেন অধ্যাপক এফ.এম. সিদ্দিকী। খালেদা জিয়ার চিকিৎসার কথা তুলে ধরে চিকিৎসক বলেন, আমাদের তত্ত্বাবধানে ভর্তির সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করি। আমরা অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করি যে ম্যাডাম লিভার সিরোসিস রোগে আক্রান্ত, অথচ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসায় ছাড়পত্রে তার জন্য আর্থ্রাইসের চিকিৎসায় মেট্রোটেক্সেট নামের একটি ট্যাবলেট নিয়মিত সেবনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং ভর্তি থাকা অবস্থাতেই তাকে ওই ওষুধ খাওয়ানো হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এই ওষুধটি বন্ধ করে দিই। এফ.এম. সিদ্দিকী বলেন, ম্যাডাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন এবং রিউমাটয়েড রেজিস্টারের পরামর্শে তিনি এই ওষুধটি সেবন করেছিলেন। এর পাশাপাশি তার MA/FALD ছিল। বিশেষজ্ঞ চিকিৎসক এফ.এম. সিদ্দিকী আরও বলেন, এখানে উল্লেখ প্রয়োজন যে ম্যাডামের লিভারের অসুখ নির্ণয় করা খুবই সহজ একটি বিষয় ছিল। এর জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। মেট্রোটেক্সের সেবনের ক্ষেত্রে নিয়মিত রক্তের লিভার ফাংশনের কয়েকটি উপাদান পরীক্ষা করা জরুরি এবং অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে ওষুধটি বন্ধ করে ন্যূনতম পেটের একটি আল্ট্রাসনোগ্রাম করে লিভারের অবস্থা যাচাই করা আবশ্যক। অবশেষ হল সত্য, ম্যাডামের লিভার ফাংশন টেস্ট খারাপ দেখার পরেও সরকার নির্ধারিত চিকিৎসকেরা একটি আল্ট্রাসনোগ্রাম পর্যন্ত করেননি এবং MTA বন্ধ করেননি। তৎকালীন চিকিৎসকদের উপর আস্থার অভাবে খালেদা জিয়া সেখানে আল্ট্রাসনোগ্রাফি করাতে রাজি হননি উল্লেখ করে এফ.এম. সিদ্দিকী বলেন, কিন্তু অবস্থার গুরুত্ব বিবেচনায় তার আস্থাভাজন চিকিৎসকের মাধ্যমে শয্যার পাশে আল্ট্রাসাউন্ড POC US সহজেই করা যেত। অন্ততপক্ষে MTA বন্ধ করে দেওয়া ছিল আবশ্যক। কর্তব্য খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্ন অনেকে করেন উল্লেখ করে চিকিৎসক বলেন, আমার উত্তর হলো মেট্রোটেক্সেট সেই ওষুধ যেটা তার ফ্যাটি লিভার অসুখ বাগিয়েছে এবং সেটা লিভার সিরোসিসের দিকে নিয়ে গিয়েছিল। এই প্রেক্ষাপটে এটা তার লিভারের জন্য স্লো পয়জন ছিল। অধ্যাপক এফ.এম. সিদ্দিকী বলেন, আজ দেশের লাখ কোটি মানুষের বুকের ভেতরে এক গভীর আফসোস। সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, যদি তিনি দেখতে পেতেন মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এফ.এম. সিদ্দিকী বলেন, এটি একটি অমর্জনীয় অপরাধ এবং এটি তাকে হত্যার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন এফ.এম. সিদ্দিকী। কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি বললেন তারেক রহমান। বিএনপির অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। তিনি আরও জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।